আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। বিদ্যুতের বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন, তারা অর্বাচীন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে লোডশেডিং হবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়। সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। অনলাইন জুয়া, হুন্ডি সহ অপরাধমূলক বিভিন্ন কারণে দেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানিয়েছেন, হুন্ডির সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪৮,৫৮৬টি ব্যক্তিগত MFS হিসেব স্থগিত করা হয়েছে। বিস্তারিত শিহাবুল ইসলামের রিপোর্টে। বিদ্যুতের লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলের নেতা GM কাদের বলেন, অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস বসে আছে, উৎপাদন ছাড়াই তাদেরকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। তাহলে এর জন্য আবার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। তাহলে যেটা দাঁড়ালো আলটিমেটলি আমাদের জনগণের অর্থে ভর্তুকির প্রয়োজন হয়েছিল পিডিবির লোকসান কমানোর জন্য। বিদ্যুৎ নিয়ে অযথাই সমালোচনা হচ্ছে বলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ উৎপাদন বহুমুখী করেছে সরকার। একটি মহল সরকারের উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়, একটা দেশ দেখান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী জানান, অনলাইন জুয়া ও হুন্ডির কারণে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রাহক নিজেই বিটিআরসিকে জানাতে পারবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ চলতি অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। শিহাবুল ইসলাম, RTV, ঢাকা। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আসিম জাওয়াদ নামের এক পাইলট নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন কো পাইলট সোহান। সকালে বিমান বাহিনীর বিমানটি ওড়ার সময় পেছনের অংশে আগুন লেগে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। এ সময় প্যারাচুটে করে বিমান থেকে বের হওয়ার সময় আহত হন 2 পাইলট। তবে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সাইফুল মাহমুদের তথ্য ও ইমু খানের ছবিতে নুসরাত জাহান সিন্ধির রিপোর্ট। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাব এলাকায় ঘটে এমন লোমহর্ষক ঘটনা। জহুরুল হক ঘাটির যুদ্ধ বিমানটি আকাশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এর পেছনের অংশে আগুন লেগে যায়। এক পর্যায়ে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে বিমানটি। প্রাণ বাঁচাতে প্যারাশুটে করে নদীতে ঝাঁপিয়ে পড়েন বিমানে থাকা 2 পাইলট। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পতেঙ্গার বানৌজা শাখা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা 12টার দিকে মৃত্যু হয় পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের। কো পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন আছেন। অনেক জোরে একটা আওয়াজ হয়েছে, বিস্ফোরণের মতো একটা আওয়াজ হয়েছে হেলিকপ্টারের। আওয়াজ হওয়ার সাথে আমরা উপরের দিকে তাকাইছে দেখেন এখান থেকে 2টা প্যারাশুট দিয়া মানুষ নামার দিকে ফুটতেছে। ফরার সাথে সাথে কিছুক্ষণ মাছ বরাবর হচ্ছে, বিমানটাও হচ্ছে, ফরার সাথে সাথে বিমানটা ডুবে গেছে। 2 সাইড দিয়ে 2টা লোক বাইরে আইছে প্যারাশুট দিয়া, একটা ডাইন সাইড দিয়ে একটা বাম সাইড দিয়া। যে ডাইন সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল, যে বাম সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল না। পরের লোকজন আমরা বললাম যে তাড়াতাড়ি গাড়ির থেকে লোক যাও, কে তাড়াতাড়ি উদ্ধার করো, কেউ আসতেছে না। তখন এই 11 নম্বর গাড়ির থেকে লোক 2টা বোট গেল, বোট গিয়ে উঠে তারপরে আমাদের জাহাজে 5 দিয়ে নিয়ে গেল আর কি উঠাইয়া। এদিকে বিধ্বস্ত বিমানটি কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। সেটি উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও দমকল বাহিনীর ডুবুরি দল সহ বন্দর কর্তৃপক্ষের কর্মীরা। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। ইয়াক 130 বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ যান্ত্রিক ত্রুটি বলছে ISPR। নুসরাত জাহান সিন্থি, RTV। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের বাড়ি মানিকগঞ্জে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় জাওয়াদের মা ও নীলুফা আক্তার খানম। তার ছেলের মৃতদেহ বইতে
বাবা ছুটে গেছেন চট্টগ্রামে। মানিকগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিদিন ছেলে ফোন করে, কিন্তু এখন পর্যন্ত কল আসেনি। কখন আসবে কল? রিফাতের মায়ের এমন আহাজারি সামাল দিতে পারছে না প্রতিবেশী ও আত্মীয়রা। থেকে থেকে জ্ঞান হারিয়ে ফেলছেন মা নীলুফা। মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মা নীলুফার বাবা আমানুল্লাহ 6 বছরের এক কন্যা, 1 বছরের এক ছেলে ও স্ত্রী স্বজনদের রেখে 32 বছর বয়সে চলে গেলেন বিমান বাহিনীর পাইলট রিফাত। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে 2010 সালে তিনি যোগ দেন বিমান বাহিনীতে। স্বজনরা জানান, ছোটবেলা থেকেই বিমান বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর থাকত রিফাত, কিন্তু অকালেই হারিয়ে গেল। বাংলাদেশ বিমান বাহিনীর একটা চৌকস দক্ষ অফিসার ছিলেন এবং এটা ওর মৃত্যুতে আমাদের দেশ একটা ভালো অফিসার হারালো। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আহত রিফাতকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। রাতে চট্টগ্রামের পতেঙ্গায় হয় তার প্রথম জানাজার নামাজ। সৈয়দ মাহমুদ, RTV। বাংলাদেশ থেকে টিকিট বিক্রির টাকা ব্যাংক থেকে ছাড় করতে না পারায় ক্রমাগত ভাড়া বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। আন্তর্জাতিক গন্তব্যে 2 গুণ পর্যন্ত ভাড়া বেড়েছে। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এয়াটা জানায়, বিদেশি বিমান সংস্থার 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে, ধাপে ধাপে বাকিটাও দেওয়া হবে। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক গন্তব্যে বিদেশি এয়ারলাইন্সের ভাড়া। চাপ সামলাতে হিমশিম দশা নিয়মিত যাত্রীদের। কয়েক মাস আগেও চায়নার একটি গন্তব্যে যাওয়া আসার টিকিটের দাম ছিল 40,000 টাকা, আর এখন কেবল যেতেই লাগছে 32,000। রিটার্ন টিকিট সহ প্রায় 40,000 টাকার মতো ছিল। এখন আমাদের যাওয়ার টিকিটটাই হয়ে গেছে 32,000 টাকা, 35,000 টাকা। সো এরকম হলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। অথচ প্রতিবেশী দেশ থেকে একই গন্তব্যের টিকিটের দাম অনেক কম। শুধু চায়না না, ভাড়া বেড়েছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ সব গন্তব্যে। সেই সাথে কমেছে ফ্লাইট সংখ্যা। অবশ্যই প্রেসার পড়ে যাচ্ছে, যে কোনো জিনিসের দাম বাড়াটাই তো ক্ষতিকর। আমরা জব করছি, তো আমাদের জন্য হয়তো সমস্যা হয় না, আমরা স্যালারি পাই, বেতন পাই, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য এই টিকিট কস্টটা অনেক বেশি। বাংলাদেশ সরকারের অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় মন্ত্রী আছে, সংশ্লিষ্ট দপ্তর আছে। ম্যাক্সিমাম আপনার ভালো ভালো এয়ারলাইন্সগুলোতে টিকিটের প্রাইস অনেক বেশি, আবার ডিরেক্ট কোনো আপনার ফ্লাইট এখন হয় না। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। ট্রাভেল এজেন্টরা মনে করেন, সে ঘাটতি পুষিয়ে নিতেই টিকিটের দাম বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। যেহেতু তাদের টাকা এখানে আটকে আছে, কস্ট অফ ফান্ড বাড়তেছে, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা টিকিটের প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে। অনেক এয়ারলাইন্সই 3-4টা লোয়ার ক্লাস একদম টোটালি বাংলাদেশ থেকে ক্লোজ করে রেখেছে, যেটা সেল করা যাচ্ছে না। কিন্তু একই সময়ে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকেই কিন্তু ওই লোয়ার ক্লাসগুলো টিকিট বিক্রি হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে ডলার সংকট আর মুদ্রাস্ফীতির মতো অবস্থা তৈরি হয়েছে, যার ফলে বকেয়া বেড়েছে। বিশ্ব পরিস্থিতির কারণে ডলার সংকট, মুদ্রাস্ফীতি, এটার কারণে বাংলাদেশেও আমরা কিছুটা কষ্ট করছে এবং বিভিন্নভাবে এটাকে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কিছু এয়ারলাইন্সকে বাংলাদেশ ব্যাংক টাকা ক্লিয়ার করেছে, আর বাকিদেরটাও আস্তে আস্তে ক্লিয়ার করা হবে। দ্রুত বকেয়া পরিশোধ না করলে সংকট দীর্ঘমেয়াদী হবে, বেকায়দায় পড়বে যাত্রীরা, বলছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। স্বাভাবিকভাবে একটা বিদেশি এয়ারলাইন যদি না দিতে পারে, এটা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এটা ওঠে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে যে অন্যান্য বিভিন্ন এয়ারলাইন যারা এখানে আসার পরিকল্পনা হয়তো করছিল, এখন এই অবস্থা দেখে তারা অনুৎসাহী হতে পারে, তারা না আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যাত্রীরা আরও যে সার্ভিস পাওয়ার সুযোগ ছিল, সেগুলো থেকে বঞ্চিত হতে পারে। গেল বছরও বকেয়া পরিশোধের জন্য আয়াটা বাংলাদেশ, পাকিস্তান সহ আরও 3টি দেশকে নোটিশ দিয়েছিল। এরই মধ্যে সেই দেশগুলো সংকট কাটিয়ে উঠেছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।
তিস্তা বহুমুখী প্রকল্পে সহায়তা করতে আগ্রহী ভারত। দুই দেশের স্বার্থ পূরণ হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে সহায়তা করবে দেশটি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া ডোনাল্ড লুর সফরের পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শীতল হওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। শরীয়ত খানের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। স্বল্প সময়ের বৈঠকে আলোচনা হয় দুই দেশের কানেক্টিভিটি বাড়ানো, ভারতের ভিসা সহজীকরণ সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল উইপন ব্যবহার করা। কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয় সেটি তখন লিথাল হয়ে যায়, সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয়। তিস্তা বহুমুখী প্রকল্পের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তিস্তায়, আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। প্রতিবেশী দেশগুলো থেকেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। এরপর আনুষ্ঠানিক বৈঠকে বসেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসছেন বলে জানান পররাষ্ট্র সচিব। শরীয়ত খান, RTV, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে আরও 50 জন। এ সময় বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। পুলিশ জানায়, উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে বদির মিয়া এবং আব্দুল কাদেরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। দুপুরে এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া ও আনু মিয়া। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নরসিংদী ও নড়াইলে বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে কয়েকজন কৃষক ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কবির মিয়া নামের এক কৃষক ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামের অপর একজনকে মৃত ঘোষণা করেন। সিরাজ মিয়া ও সৌরভ নামের আহত 2 জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে কাটা ধান গুছিয়ে রেখে বাড়ি ফেরার পথে মোহাম্মদ মজিবুর চৌধুরী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলার প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিকেল 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। তবে বিএনপিকে মানতে হবে বেশ কিছু শর্ত। এর আগে সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ 3 নেতা। আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার। তৈরি পোশাক শিল্প ছাড়াও অন্যান্য খাতে রপ্তানি বৃদ্ধি করতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিকেলে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদানের সময় এসব কথা বলেন তিনি। সুফিয়ান ফারাবি রিপোর্ট। বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 140 জন রপ্তানিকারক ব্যবসায়ী ও 40 জন ব্যবসায়ীকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন কার্ড প্রদান করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়ীরা।
সিআইপি কার্ড দিয়ে সম্মানিত করায় আগামীতে দেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যে সমাজে কন্ট্রিবিউশন করে তারই একটা বহিঃপ্রকাশ। এটা আমাদের পরিবারের জন্য খুবই সম্মানীয়। নেক্সট ইয়ার সব বছর ধরে আমরা যেন আরও এই কার্ডটা পেয়ে আসি। এ সময় সাবেক ও বর্তমান ব্যবসায়ী নেতারা বলেন, শিল্প মালিকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও উৎসাহিত করতে বিশেষ গুরুত্ব দিতে হবে। বেঙ্গল গ্রুপ আমরা প্লাস্টিকে গত প্রায় 30 বছর প্রতি বছরই আমরা প্লাস্টিকের হাইয়েস্ট এক্সপোর্টার হিসেবে সিআইপি হয়, এবং অবশ্যই এই যে আবার সিআইপি পেলাম, আগামীতে হয়তো আরও ভালো করার উদ্যোগ থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তারা আছে যাদেরকে অনেক ছোট আকারে তারা এক্সপোর্ট করে, তাদেরকেও কিভাবে এটার সাথে সম্পৃক্ত করা যায়, তাহলেও আমার মনে হয় যে বেটার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। ৭৩টা দেশে আমাদের এমবেসি আছে, 23টা দেশে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর আছে। তাদের মাধ্যমে আগামী ১লা বৈশাখে আমরা প্রত্যেকটা এমবেসিতে বৈশাখী মেলা করতে চাই, এবং সেইখানে আমাদের এই যে হাতে তৈরি শিল্প আমরা পৌঁছে দিতে চাই সারা পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতিমন্ত্রী জানান, বিশেষ বাণিজ্য সুবিধা পেতে ২৬টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে কাজ করছে সরকার। ২৬টি দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের জন্য উদ্যোগ নিয়েছি। এই মাসেই আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আমাদের ফার্স্ট নেগোসিয়েশন আমরা শুরু করব। এ সময় তিনি জানান, তৈরি পোশাক শিল্পেই রপ্তানিকে সীমাবদ্ধ না রেখে ফার্মাসিউটিক্যাল ও চামড়া খাতের মতো সম্ভাব্য খাতগুলোতে কাজ করছে সরকার। সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। উপজেলা নির্বাচনের খবর। সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। নির্বাচনে সকল দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির 23 বছর পূর্তি উপলক্ষে প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দোয়া মাহফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। আয়োজনে শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের 184 জন ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2022 সালের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু, ফারদিন এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম সিআইপি, স্টার প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলার হোসেন মজুমদার মাসুক সিআইপিকে এই কার্ড প্রদান করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক খাতে বিশেষ অবদানের জন্য 2022 সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন গোল্ড স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল হোসেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রেজাউল হোসেনের হাতে সিআইপি কার্ড তুলে দেন। এ সময় বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোল্ড স্টার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুমি অ্যাপারেলস, দিশারি অ্যাপারেলস বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করছে। তৈরি পোশাক, নিট বস্ত্র খাতে ও রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য 2022 সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন লিবার্টি নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ শামসুজ্জামানের হাতে সিআইপির কার্ড তুলে দেন। এ সময় বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইক্রোফাইবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিবার্টি নিটওয়্যার প্রতিষ্ঠার পর থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করছে। দেশের রপ্তানি বাণিজ্যে ও তৈরি পোশাক, নিট, বস্ত্র শিল্প খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 2022 সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হয়েছেন ফকির নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির কাছ থেকে ফকির নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান সিআইপি কার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিআইপি কার্ড পাওয়া শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশ্বের তাপমাত্রা রেকর্ডের ইতিহাসে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব। বুধবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস আল জাজিরাকে জানায়, 80 বছরের মধ্যে গেল এপ্রিল মাস সবচেয়ে বেশি উষ্ণ ছিল। সাম্প্রতিক মাসগুলোতে জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে গ্রিনহাউস গ্যাস ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নির্গমন কমানোরও আহ্বান জানিয়েছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। বিশ্বকাপে নিজেদের পরখ করে নেয়ার শেষ সুযোগটা কাজে লাগাতে চায় টিম টাইগার। নাজমুস সাকিবের রিপোর্ট। চট্টগ্রামে সিরিজের প্রথম 3 ম্যাচে জয় পেলেও হতাশ করে টপ অর্ডারদের ব্যাট। বোলারদের দাপটে ঢাকা পড়ে ব্যাটারদের সেই ব্যর্থতা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সিরিজে ব্যাটারদের অফ ফর্মে চিন্তিত দলও। মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সে কথা স্বীকার করলেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরা সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই 2টা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং। নিজেদের ফিরে পেতে মিরপুর হতে পারে আদর্শ। অনুশীলনেও দেখা যায় ব্যাটারদের নিয়ে কোচের সিরিয়াসনেস। সিরিজের চতুর্থ ম্যাচের আগে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী হাতুরু সিং এর শিষ্যরা। ব্যাটাররা হতাশ করলেও নিজেদের জাত চেনাতে ভুল করেননি পেসাররা। শেষ 2 ম্যাচে সেই ছন্দটা ধরে রাখতে বদ্ধপরিকর লাল সবুজের গতি তারকারা। যেখানেই খেলতে নেমে, যাদের সাথে খেলতে নেমে সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই 2টা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাআল্লাহ। তবে পেসাররা কেমন করবে তা নির্ভর করছে পিচের আচরণের উপর। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া সিরিজের প্রথম 3 ম্যাচে বোলাররা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করলেও ব্যাটারদের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। মিরপুরে সিরিজের শেষ 2 ম্যাচে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে কিনা ব্যাটাররা, সেটাই এখন দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।